আজকে আমি উচ্চ মাধ্যমিকের কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্নের প্রথম পাতাটা পড়িয়েছিলাম। আজকে তোমাদেরকে দ্বিতীয় পাতায় যে অংশটা বাকি আছে সেটা পড়াবো। তো যারা প্রথম অংশটা দেখোনি তারা ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবে। এটাতে দ্বিতীয় পাতা থেকে শুরু করছি। দেখো, ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলাই নাকি? এখানে প্রথমেই তোমাদের জানতে হবে আলেকজান্ডারকে, আর সেটা তোমরা ইতিহাসে কম বেশি পড়েছ। তিনি একজন ঐতিহাসিক চরিত্র। আসলে তিনি ছিলেন গ্রিসের মেসিডনের সম্রাট। আলেকজান্ডার 327 খ্রিস্টপূর্বাব্দে আমাদের ভারতবর্ষে আসেন এবং 3 বছর এখানে থাকেন। 325 খ্রিস্টপূর্বাব্দে দেশে ফেরার পথে বেবিলন, যার উল্লেখ তোমরা আগে পেয়েছ, সেইখানে তার মৃত্যু হয়। তো ভারতীয় রাজা পুরুর সঙ্গে আলেকজান্ডারের যে যুদ্ধ সেটা ইতিহাসে বিখ্যাত হয়ে আছে, যেটা ঝিলমের যুদ্ধ নামে পরিচিত। কিন্তু আলেকজান্ডার একা তো ভারত জয় করেননি। তার আসল শক্তি ছিল তার যে রণকৌশলী বা দক্ষ সৈনিকের দল, তার সেনাপতি সেলুকাস, এরকম অনেকেই। তারাই তো আলেকজান্ডারকে ইতিহাসে অমর করেছে, অথচ সেই সৈনিকরা ইতিহাসে উপেক্ষিত। এভাবেই চিরকাল মানব সভ্যতার ইতিহাসে সম্রাটদের প্রতি পক্ষপাত আর শ্রমজীবী জনসাধারণের প্রতি উপেক্ষা করা হয়েছে। তারপরের লাইন দেখো, গলদের নিপাত করেছিল সিজার, নিদেন একটা রাঁধুনি তো ছিল। এখানে কবি কি বলতে চেয়েছেন দেখো। তো গল কারা? পশ্চিম ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল, যেখানে গল, কেল্টিক এইসব উপজাতির লোকেরা বসবাস করত। এর থেকে আমরা বুঝতে পারছি যে গল হচ্ছে একটা উপজাতির মানুষ যারা যুদ্ধবাজ ছিল। নিপাত শব্দের অর্থ হলো ধ্বংস করা, অর্থাৎ রোমান সম্রাট সিজার, যার কথা আগে তোমাদের বলেছি, তিনি এই গলদের ধ্বংস করেছিলেন, অর্থাৎ গল উপজাতিদেরকে পরাজিত করেছিলেন। সম্রাট সিজার খ্রিস্টপূর্ব 58 থেকে খ্রিস্টপূর্ব 50 পর্যন্ত গল উপজাতির সঙ্গে যুদ্ধ করে বিজয়ী হন, আর এই যুদ্ধের ফলেই তিনি রোম সাম্রাজ্যের একচ্ছত্র সম্রাট হন। কোনো রাজাই তো একা যুদ্ধ করতে পারেন না, স্বাভাবিকভাবেই সিজারের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। সুশৃঙ্খল রণকুশলী সৈন্যদলের দক্ষতায় সিজার জয়লাভ করলেও তাদের প্রতি কোথাও কোনো কৃতজ্ঞতা জানানো হয়নি। এই বঞ্চনার ইতিহাসকে ব্যঙ্গ করে কবি সিজারের সঙ্গে কি বলতো, যে কমপক্ষে বা নিদেন পক্ষে একজন রাঁধুনি থাকার কথা বলেছেন। রাঁধুনি কাকে বলে? যে রান্নাবান্না করছে। সিজার তো সম্রাট হলেও একজন মানুষ, তাই তারও ক্ষুধা তৃষ্ণা আছে, আর তার জন্য একজন রাঁধুনিরও দরকার ছিল। অনাহারে থাকা সম্রাটের পক্ষে যুদ্ধ জয় করা তো সম্ভব ছিল না। আর যে রাঁধুনি সে কে? সে একজন সাধারণ মানুষ, একজন শ্রমিক। তাই মজুরের মুখ দিয়ে কবি প্রশ্ন করেছেন, যারা মধ্যবিত্ত গরিব মানুষ, যারা সমাজের উচ্চবিত্তদের সকল প্রয়োজন মেটায়, তারা চিরকাল কেন উপেক্ষিত হয়ে থাকবে? তারপরে দেখো, বিরাট আর্মাডা যখন ডুবল, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, আর কেউ কাঁদেনি। দেখো, এখানে তোমাদেরকে প্রথমেই জানতে হবে যে আর্মাডা কি। আর্মাডা ছিল 16 শতকের শেষ দিকে স্পেনের একটা গৌরবমণ্ডিত রণতরী বা যুদ্ধজাহাজের একটা বহর বা দল। এই বহরে ছিল মোট 130টা যুদ্ধজাহাজ। তো স্পেনের নৌসেনাদের অসামান্য দক্ষতা আর রণকৌশলে সেই সময় আর্মাডা গোটা পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ যে রণতরী সেটার তকমা পেয়েছিল। অনেক দিন ধরে স্পেনের সাথে ইংল্যান্ডের যুদ্ধ চলছিল। তো স্পেনের সংগ্রামী শক্তির অন্যতম প্রতীক আর প্রতিনিধি ছিল এই আর্মাডা। তো দেখো, দুর্ভাগ্যের কথা, যুদ্ধ চলাকালীন ইংরেজ নৌসেনারা তাদের সমর কুশলতার দ্বারা স্পেনিশ আর্মাডাকে ডুবিয়ে দেয়। এরকম অপরাজেয় আর্মাডা ডুবে যাওয়ার দুঃসংবাদে সম্রাট ফিলিপের কাছে অবিশ্বাস্য মনে হয়েছিল। তাই যন্ত্রণায় পরাজয়ের যন্ত্রণায় তিনি অধীর হয়ে খুব কেঁদেছিলেন। সমাজ সচেতন কবি মজুরের প্রশ্নের দ্বারা বোঝাতে চেয়েছেন এটাই, যে আর্মাডা ডুবে যাওয়ার মর্মান্তিক বেদনা এবং যুদ্ধে পরাস্ত হওয়ার গ্লানি কি শুধু সম্রাট ফিলিপ উপলব্ধি করেছিলেন তা তো নয়, সমগ্র স্পেনের মানুষ সেই আঘাত সহ্য করেছিল। তার যেসব নৌসেনাদের স্বজন থেকে সাধারণ মানুষ সবাই এই ঘটনায় কেঁদে ভাসিয়েছিল, কিন্তু রাজার দুঃখই ইতিহাসে বর্ণিত হয়, সাধারণ মানুষের দুঃখ নয়।
তারপরে দেখো 7 বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক। কে জিতেছিল? একলা সে? এখানে রোমান সম্রাট দ্বিতীয় ফ্রেডারিকের উল্লেখ রয়েছে। তোমরা এর আগে আরেক রোমান সম্রাটের উল্লেখ পেয়েছো, যার নাম সিজার। ইনি হলেন আরেকজন রোমান সম্রাট। এই রোমান সম্রাট অর্থাৎ দ্বিতীয় ফ্রেডারিক মধ্যযুগে ইউরোপের ইতিহাসের অনেকটা অংশ জুড়ে রয়েছেন। তিনি একের পর এক যুদ্ধ জয় করে সাম্রাজ্যের বিস্তার ঘটিয়েছিলেন। এই সম্রাট শিল্প সাহিত্যের প্রতি অনেক অনুরাগী ছিলেন। আর কি ছিলেন বলো তো? আর ছিলেন অনেক ভাষাতেও দক্ষ। অর্থাৎ এ থেকে বোঝা যায় যে তিনি তার শিল্প সংস্কৃতির দিকে একটা ঝোঁক ছিল। এই সম্রাট 7টি যুদ্ধে নেতৃত্ব দেন ও জয়লাভ করেন। কিন্তু শিক্ষিত মজুর প্রশ্ন করেছেন দ্বিতীয় ফ্রেডারিকের যুদ্ধ জয়ের কৃতিত্ব নিয়ে, কারণ ইতিহাসের প্রকৃত সত্য হলো একজন সম্রাটের যুদ্ধ জয়ের আড়ালে থাকে প্রচুর সংখ্যায় সৈনিক ও সাধারণ মানুষ। তাই কোনো জয়ের একমাত্র দাবিদার কোনো সম্রাট হতে পারেন না। অথচ চিরাচরিত ইতিহাসে শুধু সম্রাটদেরই নাম লেখা থাকে। সভ্যতার আসল কারিগরেরা অন্ধকারে হারিয়ে যায়। পড়তে জানা এক মজুরের প্রশ্নের মাধ্যমে এই কথাই কবি বলতে চেয়েছেন। তারপরে দেখো পাতায় পাতায় জয়োৎসবের ভোজ বানাতো কারা? এখানে কবি বলতে চেয়েছেন যে কোনো বড় কর্মকাণ্ডের পর কোনো একটা বড় কাজের পর ইতিহাসের পাতায় পাতায় ঐতিহাসিকরা রাজা, বাদশাহ, সম্রাটদের প্রাধান্য বড় করে দেখান, তাদের জয়ে ঘোষণা করেন। সাম্রাজ্যবাদী রাজাদের রাজ্য জয়ের আয়োজনকে জয়োৎসবের ভোজ বলে বলা হয়েছে। তারপরে দেখো দিগ্বিজয়ী রাজারা যুদ্ধ জয় করে উৎসব উদযাপন করতেন। বিজয় উৎসবের আনন্দে আয়োজন করা হতো বিপুল ভোজের অর্থাৎ খাবার দাবারের। সেই ভোজ যারা বানাতো তারা রাঁধুনি, যারা শ্রমিক, সাধারণ মেহনতি মানুষ, সেই শ্রমিকদের রান্না করা খাবার খেয়েই সম্রাটদের কিন্তু উৎসবগুলো পালিত হতো। কিন্তু তাদের কথা ইতিহাসে লেখা থাকে না, রাজাদের বিজয়োৎসবের কথাই লেখা থাকে। অথচ সমাজের প্রতিটা ক্ষেত্রে তাদের ভূমিকা অনস্বীকার্য, কিন্তু তারাই ইতিহাসে চিরকাল উপেক্ষিত। তারপরে দেখো 10 বছরে একজন মহামানব। খরচ মেটাতো কে? মহামানব বলতে কি বোঝানো হয়েছে? সিংহাসনে তো ধারাবাহিকভাবে একের পর এক রাজা বসেন, কিন্তু সবাই দিগ্বিজয়ী হয়ে ওঠেন না। কয়েক বছরের ব্যবধানে একজন মহামানব গড়ে ওঠেন। তারপরে দেখো তো কোনো রাজা কৃতিত্বের অধিকারী হয়ে কি হতেন? মহামানবের সম্মান লাভ করতেন। খরচ মেটাতো কে? এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বাজারে রাজাদের খেয়াল খুশিতে, শৌখিনতায় সুউচ্চ অট্টালিকা, প্রাসাদ, জয়তরণ, মহাপ্রাচীর, ঝুলন্ত উদ্যান এসবই গড়ে উঠেছে। কিন্তু এইসব গড়ে তুলতে যেমন শ্রমজীবী মানুষদের পরিশ্রম লেগেছে, সেই রকমই প্রচুর অর্থেরও প্রয়োজন হয়েছে। আর এই বিপুল খরচ বহন করেছে সাধারণ মানুষ। রাজস্ব কর হিসাবে তাদের নিজেদের সর্বস্ব তুলে দিতে হয়েছে রাজার রাজকোষাগারে। তাতে যেমন গরিব মানুষেরা নিঃস্ব হয়েছে, কিন্তু গরিব মানুষের রক্ত তুলে পরিশ্রম করার কষ্টে সম্রাটদের শৌখিনতার স্বপ্ন পূরণ হয়েছে। রাজ্যের অর্থনৈতিক ভিত পাকাপোক্ত হয়েছে। সৈন্য দলের খরচ মিটেছে, যুদ্ধের খরচ মিটেছে। তেমনি রাজকীয় রাজাদের জীবনযাত্রা, বিলাস বেসন, সমস্ত রাজকীয় আভিজাত্যের খরচটাও কিন্তু মিটেছে। কিন্তু আশ্চর্যের কথা এটাই যে পৃথিবীর ইতিহাসের কোথাও গরিব মানুষদের এই অবদান কেউ তুলে ধরেনি। তারপরে দেখো কত সব খবর, কত সব প্রশ্ন। এখানে কোন খবরের কথা বলা হচ্ছে? দেখো ইতিহাসের সর্বত্র সোচ্চারে প্রচারিত হয় সম্রাট আর বীরদের বিজয় গৌরবের কাহিনী। সেখানে সাধারণ মানুষের সুখ দুঃখের কথা চিরকাল উপেক্ষিত, অবহেলিত। কবি এই খবরের কথাই বলেছেন। কত সব প্রশ্ন, উল্লেখিত প্রশ্নগুলো করেছে আপাত অর্থে এক পড়তে জানা, শুভবুদ্ধি সম্পন্ন, যুক্তিবাদী, অধিকার সচেতন এক মজুর অর্থাৎ শ্রমজীবী মানুষ। আর কবি যেন তাদের কি একজন প্রতিনিধি মাত্র। আলোচ্য কবিতায় এই মজুরের প্রশ্নমালার মধ্য দিয়ে কি বলতো, কবি একটা নির্মম সত্য বা চরম সত্যকে সমাজের সামনে তুলে ধরেছেন। বাস্তবে দেখা যায় যে কোনো স্থাপত্যকর্মে বা বিজয়ের ইতিহাসে শ্রমজীবী শ্রেণীর মানুষ প্রধান ভূমিকা গ্রহণ করলেও
ইতিহাস বা সাহিত্যে সেই সময়ের রাজা বা মহামান্য ব্যক্তিদের নামেই লেখা হয়। ইতিহাসের পাতায় পাতায় স্থান পাওয়া সম্রাটদের প্রচারের খবর দেখে অধিকার সচেতন এই মজুরটির মনে সমানাধিকারের একটা প্রশ্ন জেগেছে। কিন্তু এদের অবদানেই যে সব নয়, মানে এই রাজাদের শ্রমজীবী মানুষের শ্রমেই সভ্যতার আসল আর কি মূলধন। মজুরের প্রশ্নের উত্তরগুলি আমাদের এই জীবন সত্যেরই সন্ধান দেয়। আশা করি তোমরা কবিতাটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো।